বাংলার অলিতে গলিতে অনিমেষ চোখে তাকালে দেখা যায় অগণিত মানুষের গল্প। শহরের ব্যস্ত রাজপথ হোক কিংবা পাড়াগাঁয়ের ধুলো মাখা মেঠো পথ, প্রতিটি মোড়েই লুকিয়ে আছে জীবনের কোনো না কোনো অজানা অধ্যায়। সেই সব হৃদয় ছোঁয়া গল্পগুলি আপনাদের কানে কানে পৌঁছে দিচ্ছে আপনাদের প্রিয় গল্প একান্তে। সঙ্গে আমি রিয়া। আজ শোনাব এমনই এক অজানা লেখকের গল্প, সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কলমে মনস্তাপ। আমাদের এই প্রচেষ্টা এবং গল্পগুলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন পাড়ি দেওয়া যাক গল্পের এক অনন্য জগতে। কংগ্রেসের মেলা, এক্সিবিশনে কত দেশের কত জিনিসের দোকান, দোকানে দোকানে সুন্দর দুর্লভ দ্রব্যের সজ্জা। দোকানের সামনে সামনে কত লোকের ভিড়, ক্রেতা অল্প, দর্শক অনেক। দুসারি মনোহারি দোকানের মাঝখান দিয়ে লাল সুরকির পথ, যেন সুন্দরীর সিঁথিতে সিঁদুর ঢালা। সেই পথ দিয়ে কাতারে কাতারে লোক চলেছে নদীর স্রোতে ভেসে যাওয়া কচুরিপানার ঝাঁকের মতন। আর নদীর এপারে ওপারে বাঁকে বাউড়ে সেই পানা আটকে যাওয়ার মতনই লোকেরা এই দোকানে সেই দোকানে থমকে দাঁড়াচ্ছে। দোকানের সামনে দাঁড়ানো দর্শকদের মধ্যে দু একজন রমণী থাকলে সেখানে ভিড় একটু ঘন হচ্ছে। আর সেই রমণীরা সুন্দরী না হলে বা দোকানের দ্রব্যসম্ভার নয়নরঞ্জক না হলে ভিড় আবার পাতলা হয়ে ছড়িয়ে যাচ্ছে। জনস্রোত জলস্রোতের মতন এগিয়ে চলেছে। যে দোকানে দ্রব্য সুন্দর সেখানে এমনই লোকের ভিড় জমছে, তার মধ্যে সুন্দরীর সমাগম হলে তো বুহ দুর্ভেদ্য হয়ে উঠছে। ধনের ঘরে রূপের বাসা। কত ধনী গৃহের অন্তঃপুরিকা অবরোধ ছেড়ে অবগুণ্ঠন খাটো করে মেলায় এসেছে। মেলায় রূপের আগুন লেগেছে। তাদের সঙ্গে সঙ্গে এসে জুটেছে কত রূপোপজীবনী, অর্থাৎ রূপ যাদের উপজীবিকা। এসেছে তাদের রূপের চটক প্রচার করে রূপের নেশায় পুরুষ ভ্রমরদের বশ করতে। রূপের জেল্লায় তাদের কেউ কেউ গৃহস্থ ঘরের বৌঝিদেরও পরাস্ত করেছে। কিন্তু কুলবধূদের হৃমণ্ডিত স্নিগ্ধ শ্রীর কাছে তাদের শালীনতা শূন্য উগ্রতা নিতান্তহীন প্রতিপন্ন হয়ে যাচ্ছে। দর্শকদের দৃষ্টি তাদের দিক থেকে ফিরে আসছে। সৌন্দর্যের চেয়ে মাধুর্য যে অধিকতর মনোরম। এই রকমে কেবল লোকের ভিড় দেখতেই লোকেদের ভিড় দিন দিন বেড়েই চলেছে। একদিন সকালবেলা খবরের কাগজে কাগজে বিজ্ঞাপন বেরুল, স্বয়ম্বর স্বয়ম্বর, কলিকালে অভাবনীয় ব্যাপার। একজন অশেষ ঐশ্বর্যশালিনী অপূর্ব রূপসী যুবতী স্বয়ং স্বামী নির্বাচন করিবেন। কংগ্রেসের মেলায় শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত স্বর্ণকারের দোকানে সেই মহিলা তাহার শুভ বিবাহের অলঙ্কার নির্বাচন করিবার জন্য অদ্য হইতে 7 দিন ক্রমান্বয়ে সন্ধ্যা 6টা হইতে 8টার মধ্যে কোনো এক সময়ে আসিবেন এবং সেইখানে সমবেত পুরুষের মধ্য হইতে তাহার পছন্দসই বরও নির্বাচন করিবেন। স্বয়ংবরা সুন্দরী জাতিভেদ মানেন না, তাহার ধনী নির্ধন বিচার করিবার আবশ্যকতা নাই। যাহাকে চোখে ধরিবে তাহাকেই বরণ করিবেন। অতএব আসুন যুবা প্রৌঢ় বৃদ্ধেরা, আর আসুন নূতন দৃশ্য দেখিতে আবাল বৃদ্ধ বনিতা। এই বিজ্ঞাপন নিয়ে শহরে হুলুস্থুল পড়ে গেল। কেউ বললে এটা ওই শ্যাকরার দোকানে লোক ডাকবার ফিকির। কেউ আবার বললে হোক ফিকির, তবু এই হিড়িকে ওই দোকানে লোক তো জমবে দেদার, তার মধ্যে রোম্যান্স ঘটা আশ্চর্য কি। কেউ কেউ বললে বিজ্ঞাপনটা সত্যিও তো হতে পারে, আজকালকার কালে সুন্দরীর স্বয়ংবরা হওয়াটা তো খুবই সম্ভব।
শেষের মত যাদের, তাদের মধ্যে বরিশালের নবীন উকিল বিমল পাকড়াশি একজন। সে সেই দিনই সেভিংস ব্যাংক থেকে টাকা তুলে এনে বাক্স বিছানা নিয়ে কলকাতায় রওনা হলো। সে মনে মনে একরকম স্থির করেই ফেললে যে তার নবম বয়ঃ কান্তমিদং বপুশ্চ যখন আছে, আর তার পদবিটাও যখন পাকড়াশি, তখন সেই স্বয়ম্বরা সুন্দরীর হৃদয় পাকড়াও করে একাতপত্রং রমণী প্রভুত্বং লাভ করবে। সুতরাং বিমল উৎফুল্ল মুখে আশা ভরা মন নিয়ে কলকাতার এক হোটেলে গিয়ে উঠল। কোনো আত্মীয় বা বন্ধুর বাড়িতে গেল না। চেনা লোকের সামনে ইচ্ছামতো প্রসাধন বা বেশভূষা ধারণ করতে সংকোচ হবার আশঙ্কা তো আছে। বিমল কলকাতায় পৌঁছে হোটেলে জিনিসপত্র রেখেই বাজারে বেরিয়ে পড়ল। সে চওড়া জরিপার শান্তিপুরে ধুতি, সিল্কের গেঞ্জি আর মোজা, তসরের শার্ট আর নেভি ব্লু রঙের সার্জের ওপেন ব্রেস্ট কোট, কমলা রঙের জমির ওপর নীল পাড় দেওয়া জার্মান শাল আর পেটেন্ট লেদারের পাম্পশু কিনে বাবুসজ্জা সংগ্রহ করলে। বাসায় ফিরে তার মনে পড়ল রঙিন ফুল কাটা রুমাল আর একটা শৌখিন ফ্যান্সি ছড়ি কিনতে সে ভুলে গিয়েছে। সে খাওয়া দাওয়া ছেড়ে ছড়ি আর রুমাল কিনতে আবার বাজারে দৌড়ল। পথে মনে পড়ল এসেন্স আর ওটিন স্নোর কথা। বিমল বাসায় ফিরেই তাড়াতাড়ি স্নানাহার সেরে নিলে। তারপরে ঘরে দরজা দিয়ে প্রসাধন আর বেশভূষা করতে লেগে গেল। ঝাড়া 2 ঘন্টা আয়নার সামনে বিচিত্র মুখভঙ্গি করে সে শয্যা শেষ করলে। তারপর আয়না মুখের এপাশে ওপাশে, উপরে নিচে, পেছনে সামনে ঘুরিয়ে ফিরিয়ে বেশ করে দেখে নিলে কোথাও কিছু খুঁত আছে কিনা। তারপরে দৃষ্টি বুলিয়ে বুলিয়ে আপাদমস্তক দেখে নিয়ে প্রফুল্ল মুখে সন্তুষ্ট মনে সে দরজা খুলে বেরুল। নিচে নেমেই হোটেল ম্যানেজারের সঙ্গে দেখা। এখানে এই লোকটির সঙ্গেই বিমলের কিঞ্চিত আলাপ পরিচয় হয়েছে হোটেলে ভর্তি হবার উপলক্ষে। তাই সে এই স্বল্প পরিচিত লোকটির সামনে এসে দাঁড়াতেই কেমন অপ্রতিভ হয়ে পড়ল এবং লজ্জিতভাবে, হ্যাঁ, একবার এক্সিবিশনটা দেখে আসি বলেই ক্ষিপ্র পদে রাস্তায় বেরিয়ে পড়ল। ম্যানেজার একটু মুচকি হাসলে। বিমল কিন্তু সোজা মেলায় গেল না। সে গেল লরেন্স মেয়র চশমার দোকানে। তার চাই একটা রিমলেস প্যাশনে চশমা। সে দোকানদার ইংরেজের কাছে শটান মিথ্যে কথা বললে। সে আজ রাত্রেই দেশে চলে যেতে চায়, এখনই তার চশমা পেলে ভালো হয়। দোকানি বললে, চশমা রিমলেস হলেও নাক চিমটা স্প্রিংটা তো ফিট করে দিতে হবে, ওটা তো একটু সময় লাগবে। চশমা কাল বিকেলের আগে কিছুতেই রেডি হবে না। বিমল কাতর হয়ে মিনতির স্বরে বললে, দাম বেশি দেব যদি আজই 6টার আগে দিতে পারেন। দোকানি ইংরেজ গম্ভীরভাবে বললে, আচ্ছা, চেষ্টা করে দেখছি, কিন্তু এর জন্য আপনাকে দাম বেশি দিতে হবে না। বিমল ধন্যবাদ জানিয়ে আবার চশমাটা আজই দেবার অনুরোধ করে দোকান থেকে বেরিয়ে পড়ল। বিমল চশমার দোকান থেকে বেরিয়ে গেল ইংরেজ হেয়ার কাটারের দোকানে। সেখানে 14 আনা 2 আনা চুল কাটিয়ে, দাড়ি কামিয়ে, গোঁপে কসমেটিক লাগিয়ে নব কার্তিকটির বেশে বেরিয়ে এলো। 6টা বাজতে এখনো অনেক দেরি। এখন সে যায় কোথায়? পথে পথে ঘুরলে রোদে ধুলায় তার মুখশ্রী ম্লান হয়ে যাবার বিষম আশঙ্কা। সে আস্তে আস্তে ইতস্তত করতে করতে গিয়ে ঢুকল পেলিটির দোকানে এবং এক কোণে বসে আইসক্রিম আর ঠান্ডা পানীয় আনতে ফরমাশ করলে। সে বসে বসে ভাবতে লাগল সেই স্বয়ম্বরা সুন্দরীর কথা। বিজ্ঞাপনে লিখেছে অপূর্ব রূপসী নাকি। বিজ্ঞাপনের অত্যুক্তি খানিকটা বাদ দিলেও নিশ্চয়ই সে রূপবতী হবেই।
যুবতী, রূপসী, ঐশ্বর্যশালিনী, একেবারে ত্রহস্পর্শ। যদি আমাকেই তার পছন্দ হয়। এই কথা যেই বিমলের মনে হওয়া, অমনি এই লোভনীয় সম্ভাবনার অনির্বচনীয় আনন্দ তার মন ছাপিয়ে চোখে মুখে ছড়িয়ে পড়ল। তার পুনঃ পুনঃ রোমাঞ্চ হতে লাগল, সর্বাঙ্গ যেন শিউরে শিউরে উঠতে লাগল। বিমল অস্থির হয়ে আইসক্রিম খাওয়া শেষ করে হোটেল থেকে বেরুল এবং আবারও সে চশমার দোকানেই ফিরে এলো। চশমাওয়ালা বিমলকে দেখেই দুঃখ প্রকাশ করে জানালে আজ আর কিছুতেই চশমা তৈরি হয়ে উঠল না, কাল বিকালে নিশ্চয়ই হবে। বিমল যদি কাল পর্যন্ত নিতান্তই থাকতে না পারে, তবে ঠিকানাটা রেখে গেলে তার চশমা তাকে ডাকে পাঠিয়ে দেবে, আর তার সমস্ত খরচ তারাই স্বীকার করবে। বিমলকে এর জন্য বিশেষ কিছু দিতে হবে না। বিমল ক্ষুণ্ণ মনে ম্লান মুখে বললে, অগত্যা কালই সে এসে নিয়ে যাবে, কিন্তু কাল যেন সে নিশ্চয়ই পায়। বিমল খুঁতখুঁত মনে মেলায় গেল। তখন 6টা বেজে গেছে। দোকানে দোকানে বিবিধ বর্ণের আলো জ্বলছে। সে প্রত্যেক দোকানের ওপর কেবলমাত্র চোখ বোলাতে বোলাতে দ্রুত পদে লক্ষ্মীকান্ত স্বর্ণকারের দোকান কোন দিকে তারই সন্ধান করে চলতে লাগল। যতই দেরি হয়ে যাচ্ছে ততই তার আকাঙ্ক্ষা বেড়ে উঠছে যে হয়তো এতক্ষণে সুন্দরী আরও কাউকে পছন্দ করে ফেললে বা। তাকে একবার দেখলে যে সুন্দরীর চোখে আর মনে আর কাউকে ধরবে না, সে সম্বন্ধে একটা অস্বীকৃত আশা এবং বিশ্বাস বিমলের মনের তলায় ছিল বলেই সকলের আগে সুন্দরীর দৃষ্টিগোচর হবার তার এত আগ্রহ। বিমল খানিক্ষণ ঘুরতে ঘুরতে সেই শ্যাকরার দোকান দেখতে পেলে। তখন সেখানে একটু ভিড়ও জমেছে। বিমলের বুকের মধ্যে রক্তধারা চঞ্চল হয়ে উঠল, মুখ উজ্জ্বল আর চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। তাহলে রূপসী দোকানে এসেছে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল তার চশমা যে সে আজ পায়নি। কিসের শোভা এসে কিশোরীর দৃষ্টি আকর্ষণ করবে? ময়ূরের যেমন পুচ্ছ, কোকিলের স্বর, সিংহের কেশর তাদের প্রেয়সীর মন ভোলাবার আয়োজন, তেমন সঙ্গতি বিমলের কি আছে? তার সহজ স্ত্রী আছে বলে তার আয়না তার কাছে রোজ সাক্ষ্য দেয় বটে, কিন্তু সেই আয়নার প্রতিচ্ছায়া সে দেখে তার নিজের চোখে। পরের চোখে সেটা কেমন লাগে তার সে কি জানে? তার পাড়ার বিধবা সৌদামিনী একদিন তাকে দেখে মুচকি হেসে গা দুলিয়ে চলে গিয়েছিল বটে, আর তার মুরব্বী সিনিয়র উকিল ক্ষিতীশবাবুর বালিকা পুত্রবধূ একদিন পাশের বাড়ির জানালা থেকে তাকে উঁকি মেরে দেখেছিল বটে। কিন্তু তাতেই তো প্রমাণ হয়ে যায় না যে স্বয়ংবরা সুন্দরী সকলকে ছেড়ে তাকেই পছন্দ করে বরণ করবে। সাজসজ্জা যথোচিত জমকালো হয়েছে বটে, গা তো নয়, যেন সাপলিন রঙের দোকানে নমুনার বিজ্ঞাপন। হরেক রকম রঙের পাটি আঁকা পাটা। এর উপর চোখে স্টাইলিশ রিমলেস প্যাঁশনে চশমাটা থাকলে সুন্দরীর নজর অমনি খপ করে রূপের খপ্পরে পড়ত। এর উপরে চোখে স্টাইলিশ রিমলেস। বিমল সত্বর এগিয়ে গিয়ে দোকানের সামনে ভিড়ের পেছনে দাঁড়াল এবং ব্যগ্র দৃষ্টিতে চারিদিকে চোখ বুলিয়ে খুঁজতে লাগল সেই স্বয়ংবরা সুন্দরী কোথায় বিরাজ করছে। দেখলে দোকানে কোনো সুন্দরীই নেই। তবে কি ভিড়ের ভিতর মিশে থেকে লুকিয়ে লুকিয়ে বাছাই হচ্ছে? বিমল তীক্ষ্ণ উৎসুক ব্যাকুল দৃষ্টিতে সেখানে সমাগত সকল স্ত্রীলোকের মুখ দেখতে লাগল। বুড়ি, কালো, মোটা, ময়লা ছেঁড়া আলোয়ানের ঘোমটা টানা মেয়েগুলোর দিকে দৃষ্টি হেনেই বিমল চোখ ফিরিয়ে নিচ্ছে। না না,
এ নয়, এও নয়, এ তো নয়। তবে কে? আহামরি রূপসী তো এখানে একজনও নেই। তবে কি ময়লা ছেঁড়া আলোয়ানের ঘুমটার আড়াল থেকে দৃষ্টি সন্ধান চলছে? অলক্ষীর ছদ্মবেশে কি সৌন্দর্য লক্ষ্মীর গোপন অভিসার চলছে? বিমল বেহায়ার মতনই কুলবধূর ঘুমটার ফাঁকে দৃষ্টি প্রেরণ করবার দুশ্চেষ্টা করতে লাগল, এবং সেই ঘুমটার তলে তার কল্পিত সৌন্দর্যের আভাসটুকুও না পেয়ে তখনই হতাশ দৃষ্টি ফিরিয়ে নিতে লাগল। নেই, বিমলের কল্পনার ছবির মতন একটি সুন্দরীও নেই। তবে কি তিনি এখনো আসেননি? স্বয়ম্বরের বিজ্ঞাপন দেখে কলকাতায় এসে পৌঁছতে তার দুদিন দেরি হয়ে গেছে। তবে কি নির্বাচন আগেই হয়ে গেছে? বিমল দুর্মনায়মান হয়ে স্বর্ণকারের দোকানের সামনে বেকুবের মতন দাঁড়িয়ে রইল। 8টা বেজে গেল। কোনো বিশ্বলোচন চোর সুন্দরীর শুভাগমন তো হল না। 9টা বাজল। তখন বিমল ইতস্তত করতে করতে লজ্জিত অপ্রতিভ মুখে স্বর্ণকারকে চুপি চুপি জিজ্ঞাসা করলে, হ্যাঁ মশাই, বাছাই কি হয়ে গেছে? দোকানি প্রশ্নটা বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করলে, কিসের বাছাই? বিমল আমতা আমতা করতে করতে বললে, এই সেই যে স্বয়ম্বরের। দোকানি হাসি চেপে বললে, ও না, তা আজ কি তিনি আসেননি? আমাদের কিছু বলতে বারণ আছে। বিমল বিমর্ষ হয়ে চলে যেতে যেতে ফিরে এসে আবার দোকানিকে একবার জিজ্ঞাসা করলে, আচ্ছা মশাই, তিনি তো রোজ হাজার হাজার লোককে দেখবেন, তার মধ্যে একজনকে ধরুন পছন্দ হলো আজ, কাল আবার তার চেয়েও পছন্দসই আরও কাউকে মনে হতে পারে, নাও পারে। ধরুন শেষ দিন পর্যন্ত দেখে দেখে তার মনে হলো প্রথম দিনের ওই লোকটাই ভালো, কিন্তু শেষের দিনে সেই প্রথম দিনের লোকটা আর এলো না। তখন তার সন্ধান তিনি পাবেন কি করে? দোকানি এবার আর হাসি চাপতে পারলে না। তার হাসি দেখে বিমল অপ্রস্তুত হয়ে গেল। দোকানি হাসতে হাসতে বললে, যাকে যাকে তার নজরে ধরবে তাকে তাকে একখানি করে নিমন্ত্রণ পত্র তখনই দেওয়া হবে। তারা সেই রাজকুমারীর বাড়িতে নির্দিষ্ট দিনে যাবেন, আর তারপর সেই পছন্দসই পুরুষদের মধ্যে থেকে বেছে সবার সেরা সুপুরুষটিকে তিনি বরমাল্য দেবেন, এবং উভয় পক্ষের সম্মতি স্থির হলে বিবাহ হবে। যদি কোনো কারণে দুজনের মনের মিল না হয় তাহলে পুনর্নির্বাচন হবে। এমনই করে যখন চোখের দেখার সঙ্গে মনের প্রীতির মিলন হবে তখনই বিয়েটা স্থির হবে। বিমল চিন্তাকুল চিত্তে স্বর্ণকারের দোকান ছেড়ে চলল। মেলার মধ্যে পথে পথে সে বেড়াচ্ছিল বটে, কিন্তু সে কিছুই লক্ষ্য করছিল না। মনে কেবলই ভাবছিল সেই সুন্দরীর কথা, আর তার নিজের সফলতার সম্ভাবনার পরিমাণ। বিমল এক্সিবিশনের কোনো দ্রষ্টব্যই মন দিয়ে দেখতে পারে না। তার মন পড়ে আছে সেই শ্যাকরার দোকানে। সে শ্যাকরার দোকান ছেড়ে বেশি দূর অগ্রসরও হতে পারে না। অল্প দূর গিয়েই তার মনে হয়, এতক্ষণে সুন্দরী এলেন বুঝি। হয়তো তার দৃষ্টি বিমলের অবর্তমানে আর কোনো হতভাগাকে সৌভাগ্যবান করে ফেলবে বা। বেচারা বিমল আবার ফিরে ফিরে আসে সেই শ্যাকরার দোকানে। এমনি করে রাত 10টা পর্যন্ত শ্যাকরার দোকানের কাছাকাছি ঘুরঘুর করে শ্রান্ত ক্লান্ত বিমল হোটেলে ফিরে এলো। রাত্রে স্বপ্ন দেখলে যে স্বয়ম্বরা সুন্দরী তারই গলায় দেবে বলে বরমাল্যটা হাতে করে তুলেছে। এমন সময় তাকে ঠেলে ফেলে সেইখানেই এসে গলা বাড়িয়ে দাঁড়ালো
এক ছোটখাটো বেঁটে হবু বর, আর তার গলার উদ্দেশ্যে উত্থিত সুন্দরীর হস্তভ্রষ্ট বরণমালা গিয়ে পড়ল সেই জবরদস্ত বেঁটে পুরুষটির গলায়। এই দুঃস্বপ্ন দেখে বিমলের ঘুম ভেঙে গেল। সারা রাত সে হোটেলের বারান্দায় ছটফট করে পায়চারি করে কাটালে। অবশেষে সকাল তো হলো, কিন্তু বিকাল তো হয় না। মডেল ভগিনীর কমলিনীর মতো বিমল ভাবতে লাগল, সূর্যের অধীন ঘড়ি না হয়ে ঘড়ির অধীন সূর্য হলো না কেন? অনাগত ভবিষ্যতের বৈজ্ঞানিক হয়তো সূর্যকে আজ্ঞাধীন করবে, কিন্তু তখন তো বিমল বিদ্যমান থাকবে না। বিমল দুপুরবেলাটা ঘুমে নিমগ্ন থেকে একেবারে বিকালের কোলে জেগে উঠতে চাইলে, কিন্তু ঘুম কি আর আসে? অনেক কষ্টে ঘুম যদি বা এলো, 10-15 মিনিট পরে পরেই ছ্যাঁক ছ্যাঁক করে ঘুম ভাঙতে লাগলো। তার মনে হলো হয়তো সে অনেকক্ষণ ঘুমিয়ে শুভ লগ্ন উত্তীর্ণ করে ফেলেছে। সে শঙ্কিত ব্যগ্র দৃষ্টিতে হাত ঘড়ির দিকে তাকিয়ে আবার চক্ষু মুদ্রিত করল। অনেক কষ্টে 3টা বাজল। তখন সে উঠে চোখ মুখ ধুয়ে বেশ বিন্যাসে নিজেকে ব্যাপৃত করে দিলে। গতকালের মতন প্রসাধন পরিপাটি চেহারা নিয়ে সে গেল চশমার দোকানে। এক মুঠি টাকা গুনে দিয়ে চোখে পাওয়ারলেস চশমা চড়িয়ে খুশি মনে হাসি মুখে বিমল রওনা হলো এক্সিবিশনে। কিন্তু আজও তার ভাগ্যে আহামরি গোছের অপরূপ সুন্দরীর দেখা ঘটল না। এমনই ভাবে রোজ দিন আসে রাত যায়, বিমল কেবল বিফল হয়ে ফিরে ফিরে আসে। অবশেষে একদিন বুঝি পরিহাস রসিক প্রজাপতির প্রসন্ন দৃষ্টি বিমলের ভাগ্যের ওপর পড়ল। বিমল মেলায় গিয়ে দেখলে একটি অপরূপ রূপসী তন্নি ষোড়শী সেই স্বর্ণকারের দোকানের দিকে চলেছে। তাকে দেখেই বিমলের মন উল্লাসে বলে উঠল, এই এই এ না হয়ে যায় না, এই তো সেই পুরাণ কল্পিতা তিলোত্তমা। বিমল সুন্দরীর সঙ্গে শুভদৃষ্টি করবার জন্য ব্যাকুল ব্যগ্র হয়ে উঠল। কিন্তু তার মতন শত শত পুরুষ সেই রমণীর রমণীয় কান্তি একটুখানি দেখে নেবার আগ্রহে একেবারে ঝুঁকে পড়েছে। বেচারা বিমল আর আগাতে পারে না। যতই তার সুন্দরীর নিকটে যেতে বিলম্ব হচ্ছে, ততই তার আশঙ্কা প্রবল হয়ে উঠছে। হায় হায়, হয়তো কোনো হতভাগা তার সৌভাগ্য আগেই লুট করে নিলে। বিমল ভিড় ঠেলে কষ্টে সৃষ্টে এগিয়ে গিয়ে সুন্দরীর দিকে চাইতেই তার বুক উঠল কেঁপে, মুখ গেল শুকিয়ে। সুন্দরীর নজরে যদি সে না লাগে। বিমল তাড়াতাড়ি পকেট থেকে একটা ফুলকাটা রেশমি রুমাল বার করে মুখ মুছলে। রুমালের এসেন্সের মৃদু সুরভিতে বাতাস মুখরিত হয়ে উঠল। কস্তুরী মৃগের গাত্রগন্ধ তার আকাঙ্ক্ষিতা প্রণয়িনীর মনোযোগ আকর্ষণের জন্য বিধাতার উপহার, আর বিমলের গাত্র সৌরভ তার সৌপার্জিত। ময়ূরপুচ্ছ বিস্তার করে তার রূপের চটকে ময়ূরীর মন হরণ করতে বিমল তার রঙিন রুমাল পকেট থেকে বার করে রঙিন শাল গা থেকে খুলে আবার গায়ে দিল। প্যাঁশনে চশমাটা নাক থেকে নামিয়ে আবার নাকে লাগিয়ে দিল, স্বয়ংবরা সুন্দরীর নজরে পড়বার জন্য। বিমলের মনে হল সুন্দরী যেন তাকে একবার দেখলে, দেখে মৃদু একটু গোলাপি হাসি হাসলে, যেমন হাসি হাসে নিশার কোলে সদ্য জাগ্রতা কিশোরী উষা, যেমন হাসি হাসে কোজাগরী পূর্ণিমার চন্দ্রোদয়ের পূর্বক্ষণে স্বচ্ছ সুনীল আকাশ।
সুন্দরীর পায়ের তলায় লুটিয়ে পড়তে ইচ্ছে হলো বিমলের। তরুণী রূপের তরুণীর মতন মাধুর্যের হিল্লোল তুলে সেই বিজ্ঞাপনদাতা জহুরি মণিকারের দোকানে গিয়ে প্রবেশ করল। এমন কোন জহুরি মণিকার আছে যেই অমূল্য রত্নের নিরিখ ঠিক করতে পারে? কিছুক্ষণ পরে বিমলের চিন্তাশক্তি ফিরে এলো। হ্যাঁ, সুন্দরী বটে। কি রূপ, কি সজ্জা, কি অলঙ্কার! ঐশ্বর্যশালিনী মহারানী বটে। কাপড়ে জরির জৌলুস, অঙ্গে অঙ্গে জহরতের দীপ্তি। ভূষণ তাকে ভূষিত করেছে নাকি ভূষণকে সে চরিতার্থতা দান করেছে, কে নির্ণয় করবে? এই মহীয়সী মহিলার চরণতলে আপনাকে সমর্পণ করে দেবার জন্য বিমলের মন এমনই ব্যাকুল হয়ে উঠল যে সে নিজেকে আর সংবরণ করে রাখতে পারছিল না। তীর্থে গিয়ে ভক্তের হৃদয়ে যখন ভাবাবেশে বিহ্বল হয়ে ওঠে, তখন সে আপনাকে দেবতার চরণে সমর্পণ করতে চায় এবং সেই বাসনা ব্যক্ত করবার চিহ্নস্বরূপ মহৎ ত্যাগের জন্য সে ব্যগ্র হয়ে ওঠে। ভক্ত তখন একটা ফল, একটা প্রিয় খাদ্য, একটা ভোগের দ্রব্য দেবতার নামে উৎসর্গ করে দিয়ে তৃপ্তি পায়। বিমলও সুন্দরীকে আত্মসমর্পণের প্রতীকস্বরূপ কিছু উৎসর্গ করবার জন্য ব্যাকুল হয়ে উঠল। বিমল পকেট থেকে মানিব্যাগ খুলে দেখলে তার সঙ্গে 40 টাকা 10.5 আনা আছে। সে মণিকারের দোকানের শোকেসের ওপর ঝুঁকে ঝুঁকে দেখতে লাগল। 40 টাকার ভেতরে সুন্দর ফ্যান্সি কি জিনিস ওই রূপসীকে উপহারের যোগ্য পাওয়া যেতে পারে। এই বিমলের ভূষণ সন্ধানের গৌণ অথবা মুখ্য উদ্দেশ্য ছিল রমণীর সঙ্গে সঙ্গে দোকানে ঘুরে বেড়ানো এবং যদি কোনো সুযোগে স্পর্শমণির গুণে লৌহ জন্ম কাঞ্চন হয়ে ওঠে। বিমলের মনে হল দোকানি তাকে দেখে হেসে নমস্কার করলে এবং যেন কি একটা ইঙ্গিত করলে। বিমল দোকানির কাছে গিয়ে ধরা গলায় মৃদু স্বরে কুণ্ঠিত প্রশ্ন করলে, এই ইনি? দোকানি ঈষৎ মাথা নেড়ে সম্মতি জানালে। বিমল ঢোক গিলে বললে, আমি ওকে একটা কিছু উপহার দিতে পারি আপনাদের দোকান থেকে কিনে। দোকানি বললে, স্বচ্ছন্দে। বিমল একটু লজ্জিত ভাবে বললে, আমার সঙ্গে আজ তো বেশি টাকা নেই, টাকা 40-এর মধ্যে যদি একটা ফ্যান্সি কিছু। দোকানি বললে, ভক্ত দেবতাকে পূজা করে সুলভ পুষ্পপত্র জল ফল দিয়ে। ভাবগ্রাহী দেবতা তাতেই বুঝে নেন তার ভক্তির গভীরতা। পূজাটাই আসল, পূজার সামগ্রীটা তো তুচ্ছ, উপলক্ষ মাত্র। বিমলের মন লজ্জার সংকোচ থেকে মুক্ত হয়ে বলে উঠল, ঠিক তো। দোকানি বিমলকে বেছে দিলে একটা ব্রুচ, যেখানে কাঞ্চনময় অন্ধ কন্দর্প মুক্তাখচিত স্বর্ণধনু থেকে একটি স্বর্ণবাণ নিক্ষেপে উদ্যত হয়েছে। সেই বাণের পুষ্পগুলি রূপার, তার যষ্টিটি তারুণ্যের রং সবুজ দিয়ে মিনা করা এবং বাণের ফলার বুকের উপর বসানো আছে এক ফোঁটা বুক ফাটা রক্তের মতো লাল টকটকে একটা চুনি পাথর। বিমলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ঠিক, একদম ঠিক হয়েছে। মনের কথা অলঙ্কারে ব্যক্ত হয়েছে। বিমল 39 টাকা 15 আনা দিয়ে ব্রুচটি কিনে রূপসীকে উপহার দেবার অবসর খুঁজতে লাগল। বৈকুণ্ঠের খাতার অবিনাশের মতন তারও গদগদ স্বরে বলতে ইচ্ছে করছিল, দেবী পদতলে এই বিমুগ্ধ ভক্তের পূজা উপহার। কিন্তু বিমল তরুণীর কাছে যেতেই সে এমন স্নিগ্ধ মধুর স্মিত মুখে লাবণ্য বিচ্ছুরিত দৃষ্টিতে বিমলের দিকে চাইলে
যে বিমলের অন্তর থেকে সব কবিত্ব, মস্তিষ্ক থেকে সব বুদ্ধি ঢাকনি খোলা কৌটো থেকে কর্পূরের মতনই উবে গেল। সে নিতান্ত নীরস গদ্য ভাষায় বলে ফেললে, আপনি দয়া করে এই তুচ্ছ উপহারটা যদি গ্রহণ করেন। সুন্দরী তরুণী একবার বিস্মিত দৃষ্টিতে প্রশ্ন তুলে বিমলের মুখের দিকে তাকালে। তারপর বিমলের যুক্ত করের অঞ্জলিতে ব্রুজটির প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে। তারপর তার মুখে হাসি ফুটে উঠল, ঠিক যেমন ফুলের হাসি ঝরে পড়ে উষার বাতাস লেগে শিউলি বকুল গাছ থেকে, আগুনের চুম্বন পেয়ে ফুলঝুরির মুখ থেকে। রূপসী তেমনি ভাবে খিলখিল করে হেসে ওঠে। চারিদিকে চকিত দৃষ্টি হেনে কি যেন খুঁজতে থাকে। বিমল তো একেবারে কৃতার্থ হয়ে গেল। সুন্দরী রাগ করেননি। ভক্তের পূজার অর্ঘ্য হাসির ধারায় অভিষিক্ত করে পবিত্র নির্মল করে তুললেন। সুন্দরী তার আইভরির চুষিকাঠির মতন আঙুল দিয়ে যখন বিমলের হাত থেকে সেই উপহৃত ব্রুজটি তুলে নিলে, তখন বিমল তো আর নেই। সুন্দরীর আঙুলের স্পর্শ তার করতল থেকে বিষ বিসর্পের মতন সকল দেহে, মনে, ইন্দ্রিয়ে, চেতনায় ছড়িয়ে পড়ল। তার সমস্ত অস্তিত্ব তখন গলে গিয়ে এক বিন্দু আনন্দ রস হয়ে সুন্দরীর চরণ কমলে গড়িয়ে পড়বার জন্য টলটল করছে। মনোহারিণী রমণী ব্রুজটিকে দু আঙুলে উঁচু করে ধরে মিহি মধুর টানা সুরে বললে, এই শেঠজি, তোমার ভাণ্ডারে শীত কাটা চলছে, তার খবর রাখো। দোকানের অপর প্রান্তে একজন মোটা বেঁটে কদাকার মারোয়ারি অলংকার দেখছিল। সে সুন্দরীর কথা শুনে চমকে উঠে তার খাটো খাটো দুই হাত দিয়ে তার ময়লা আধ পুরনো কোটের দুই পাশ পকেট চেপে ধরে গম্ভীর গলায় গর্জন করে উঠল, কন পকেট কাটতা হে রে? সুন্দরীর প্রতিমার মতন মুখ থেকে সুরের ঝর্ণা ধারার মতন হাসি ঝরে পড়ল। সে কথার গায়ে হাসি মাখিয়ে মাখিয়ে বললে, তোমার পকেট কেউ মারেনি শেঠজি, পকেটে কেউ নজরই দেয়নি। তোমার ভাণ্ডারের সেরা জহর আমি যে চুরি হয়ে যাচ্ছি, এই বাবু আমাকে একটা ব্রুজ বায়না দিতে চাচ্ছেন, নেব? মারোয়ারির কুৎসিত মুখখানা সেই মুহূর্তে কঠোর হয়ে উঠল। তার মুড়ো ঝাঁটার মতন গোঁপজোড়া ক্রুদ্ধ সজারুর কাঁটার মতন খাড়া হয়ে উঠল। তার বিপুল স্ফীত ভুঁড়িটা বেলুনের মতো ফুলে উঠল। কিন্তু পরক্ষণেই সে বিমলের ভয় বিহ্বল অপ্রতিভ ভাব দেখে হেসে উঠল, যেন কি একটা পিতলের ঘটির মধ্যে মোটা কাঠ ঢুকিয়ে ঘন ঘন নাড়া দিয়ে আচ্ছা করে বাজিয়ে দিলে। তারপর সে বললে, বাবুজি, উতনা থোড়া कीमत এই জহর কা ঠাহরে আপ। আমি ওনাকে 50,000 রুপিয়ার এক মকান সেন্ট্রাল এভিনিউর ওপর কিনে দিয়েছে, 50,000 রুপিয়ার জেবার দিয়েছে, মহিনা মে 1000 রুপিয়া দিয়ে ওনার মন পায় না। আপনি চাইবেন দিতে উসসে বেশি? আপনার ওই ফ্রস্টার কিম্মত কে তো 20, 40, 50, 100 रुपया, उतना तो हुई औरत का पैर का जूती का दाम। अपना का गहना अपनी वापस फेरता ले लिन, अपना का जोरू के दिबेन। সুন্দরী শেঠজির দিক থেকে হাসি মুখ ফিরিয়ে নিতে নিতে বললে, ফিরিয়ে নিন বাবু আপনার উপহার, নিতে পারলুম না, শেঠজির এটা পছন্দ হলো না। সেখানে দৃষ্টি ফিরিয়ে রমণী দেখলে বিমল সেখানে নেই। কৌতুক ভরা দৃষ্টি চকিতে চারিদিকে বুলিয়ে কোথাও বিমলকে দেখতে না পেয়ে তরুণী আবার খিলখিল করে হেসে উঠে বললে, শেঠজি, বাবু পালিয়েছে, আমি এখন এটা নিয়ে কি করি?
বিমল লজ্জা থেকে রক্ষা পাবার জন্য ব্রুচের স্বয়ম্বরে বরমাল্য লাভের মায়া একেবারে ত্যাগ করে ভিড়ের ভেতর ডুব দিয়ে পলায়ন করেছিল। তাকে আর খুঁজে পাওয়া গেল না। শেঠজি বুলডগের ডাকের মতন হু হু করে হাসতে হাসতে তরুণীকে বললে, বাবু তোমাকে ওটা দিয়ে দিয়েছে, তুমি নিয়ে লও। রূপসী আবার হেসে উঠল। বিমল তখন মেলা ছেড়ে ঊর্ধ্বশ্বাসে চলেছে হোটেলের দিকে, লুকিয়ে লজ্জা থেকে বাঁচবার জন্য। আজই রাত্রের ট্রেনে সে দেশে রওনা হবে। আর কোন মুখ নিয়ে সে মেলা দেখতে যাবে? স্বর্ণকারের দোকানটির আশেপাশে ঘুরেই তো তার কটা দিন কেটেছে। মেলার কিছুই তার দেখা হয়নি, কিন্তু হাট দেখবার কোনো উপায় নেই। লজ্জায় তার চেতনা লুপ্ত হয়ে আসছিল, সর্বাঙ্গ ঝিমঝিম করছিল। অর্থনাশ আর মনস্তাপই তার সার হল। বিমল বাসে উঠে বাসায় ফিরছে। তার চোখের সামনে সারা কলকাতাটা মাতালের মতন টলমল করছে, আর বিহ্বল বিবশতার ফাঁকে ফাঁকে তার কেবলই মনে হচ্ছে, হায় হায়, পাকা আম দাঁড় কাকে খায়। ওই সৌন্দর্য লক্ষ্মীর সুবর্ণ প্রতিমা বাঁধা আছে ওই কদাকার কুবেরের কারাগারে। বিমল দেশে ফিরে গেছে। তার বন্ধুরা সব জিজ্ঞাসা করে, কেমন এক্সিবিশন দেখলে? বিমল কোনো মতে লজ্জা চেপে গম্ভীরভাবে কেবল বলে, চমৎকার। বন্ধুরা জিজ্ঞাসা করে, সে কিরকম? বিমল বিব্রত হয়ে বলে, সে কথায় প্রকাশ করা আমার অসাধ্য, অনির্বচনীয়। যার সঙ্গে দেখা হয় সেই বিমলকে জিজ্ঞাসা করে, তুমি চশমা নিলে কবে? বিমল ম্লান মুখে কুণ্ঠিত হাসি ফুটিয়ে বলে, এবার কলকাতায় গিয়ে দৃষ্টির দোষটা ধরা পড়ল। প্রশ্ন হয়, তা এমন বাহারে চশমার শখ গেল যে? বিমল লজ্জা পেয়ে বলে, কুঁজোর কি আর চিত হয়ে শুতে সাজ যায় না? কিন্তু তাদের প্রশ্নের মধ্যে প্রচ্ছন্ন ব্যঙ্গ অনুমান করে বিমলের মনে সন্দেহ হয়, কলকাতার বোকামির খবরটা কি কোনো সূত্রে বরিশালে এসে হাজির হয়েছে? সে নাক চিমটা চশমা, নীলকোট আর কমলা রঙের শাল বাক্সয়ে বন্ধ করে রেখে দিলে। সেগুলো ব্যবহার করতে এখন তার ভয়ানক লজ্জা করে। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে পরিচিত মানুষের সাথে শেয়ার অবশ্যই করবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।